43তম মুর্শিদাবাদ জেলা বইমেলায় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মুখোমুখি পাঠক পাঠিকাগণ। দেখুন। বেরোয়, সেগুলোর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি। এবছর তো বেরোয়নি আনন্দ মেলাতে, সত্যি দুঃখ পেয়েছিলাম। আর লকডাউন জুড়ে তো আপনার লেখাপড়াগুলো, উপন্যাসগুলো সংগ্রহ করেছি আর পড়েছি, কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে আপনার উপন্যাসগুলোতে লকডাউনের প্রভাব পড়েনি। আপনার ব্যক্তি জীবনেও কি পড়েনি? মানে কি করে প্রভাব মুক্ত থেকেছে আপনার উপন্যাসগুলোর? কথা কি, কোনো একটা ঘটনা ঘটলেই তার প্রভাব যদি লেখায় পড়ে, সেই লেখাটার সঙ্গে কোনো জিনিস একটু মজিয়ে নিয়ে ম্যারিনেট করে তারপর তা রান্না করতে হয়। এই লেখকের রান্নাঘরও একটা ওই রকমই জায়গায়, যেখানে তার ওই ঘটনাগুলো যখন ঘটে যায় তক্ষণই তা লিখতে নেই। তখন লিখতে গেলে একটা সংবাদের গন্ধ চলে আসে তাতে। অনেকদিন আগে রূপ কনোয়ার বলে একজন মহিলা তার স্বামীর চিতায় লাফিয়ে পড়ে তিনি আত্মদান করেছিলেন, সুইসাইড করেছিলেন, সহমরণে গিয়েছিলেন। তো তখন ওইটা নিয়ে খুব একটা সারা ভারতবর্ষে একটা খুব প্রচণ্ড আন্দোলন হয়েছিল। তখন আমাকে 2-3টি মেয়ে ফোন করে যে আপনি রূপ কানোয়ারকে নিয়ে কিছু লিখছেন না কেন? তখন আমি বলেছিলাম যে আমি লিখতে পারছি না, তার একটা কারণ, রূপ কানোয়ার এত টাটকা ঘটনা যে তা নিয়ে লিখতে গেলে সেটা আমার মন থেকে আসবে না, ওই সংবাদ আমার মাথায় নাড়াচাড়া করছে, ওই সংবাদধর্মী হয়ে যাবে লেখাটা, লেখাটা প্রাণ থাকবে না। সুতরাং এটা কিছুদিন স্থিততে দিতে হলে, স্থিতিয়ে গেলে পরে ওই ম্যারিনেটেড হলে পরে তারপর তা নিয়ে লেখা যেতেও পারে, আবার কেউ নাও লিখতে পারে। লিখবে কোনটা নিয়ে সে লিখবে এটা ঠিক সে নির্বাচন করতে পারে না। অনেক সময় মাথার মধ্যে লেখা একটা আসে, সেটাই সে লেখে। ঘুন পোকা, দূরবীন একদম গুলে খেয়েছে সেই সময়। কিন্তু আমার মনে হয়েছে পার্থিব এই যে দীর্ঘ একটা উপন্যাস, একটা দীর্ঘ লেখনী, সেই লেখাটা একটা জায়গায় যে মনে হয়েছে যেন আমার কি স্যার শুধু এইটুকু লিখলেই যেন সারা জীবন সাহিত্য জগতে বেঁচে থাকতেন। কি সেটা? কৃষ্ণ জীবন তার শিকড় বাকড় ছিঁড়ে সে এখানে এসেছিলেন বাঁচতে, এবং তার ছেলে যখন সেই বাংলাদেশের একটা আম্র শাখা তাকে যখন বাবাকে দিলেন, মানে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আর কি, যেটা মানে তখন পরে আমি কেঁদে ফেলেছিলাম তখন। হ্যাঁ, এবং তিনি যখন কৃষ্ণ জীবন সেই আম্র শাখাটা হাত দিয়ে যখন দেখছেন এবং মনে করছেন কি যাক আমি এবার বহুদিন পর আমার দেশে ফিরছি, আমি না এইটুকু লিখলেই আপনি অমর হয়ে থাকতেন বাংলা সাহিত্যে, শুধু এইটুকু লিখলেই আমার মনে হয়েছে এটা। আমি আর কিছু প্রশ্ন করছি না, আমার চোখে চলছিল। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন নিবেদন প্রশ্ন আর কি, যে আগামী প্রজন্মের যে লেখক লেখিকারা যারা সাহিত্য সাধনা বা লেখালেখি নিয়ে খুব মানে আপ্লুত, তো তাদের জন্য আপনার টিপস কি হবে, বা আপনি তাদেরকে কি সাজেশন, কি পরামর্শ দিবেন তাদেরকে এই সাহিত্যের বাংলা সাহিত্যের ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য? কি পরামর্শ আপনার? সেই সুপরামর্শ পেলে আমরা খুব ধন্য হব, উপকৃত হব স্যার। আমি তো নিজেকে নিয়েই বিব্রত। শুধু এটা বলতে পারি যে লেখাটা অন্যান্য কাজের মতোই খুব কঠিন কাজ। প্রথম কথা, ভাষা নিয়ে লড়াই করতে হবে, ভাষাকে ভাঙচুর করতে হবে। যা যা লেখা হয়েছে সেসব লেখা ভুলে গিয়ে নতুন লেখা, নতুন পথ আবিষ্কার করতে হবে লেখককে নিজেই। কাজটা কঠিন, কিন্তু যতই কঠিন হোক ওইভাবেই লিখতে হবে ভবিষ্যতে লেখকদের। কাজটা সহজ নয়, এটুকু শুধু বলে রাখলাম। প্রচুর পরিশ্রম আছে, আমাকেও এই পরিশ্রমটা করতে হয়েছে, অগাধ পরিশ্রম, সেটা আমি করেছি। খুব ভালো লাগলো স্যার আপনার কথা শুনে, অনেক ধন্যবাদ। এখন ধরে ভাবছি যে আমরা তো সবাই ভীষণ ভাবে আপনাকে পড়ি, কখনো কি আপনি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পড়েন?
কখনো মনে হয় যে এগুলো যদি আরেকটু অন্যরকম চেঞ্জ করা যেত, তেমন যদি কোনো লেখার সে আক্ষেপ তো আছেই, সে আক্ষেপটা সবসময় থাকে, যা লিখেছি সেটা ওরকম আর অন্যরকম করে লেখা যেত কিনা ভাবি সেটা। আর কখনো কখনো একটু একটু পড়তে হয়, যেমন ঘুন পোকা আমি আর দ্বিতীয়বার পড়িনি, লেখা হয়ে যাওয়ার পর আর পড়া হয়নি। যেরকম পারাপার পড়া হয়নি, যেরকম যাও পাখি পড়া হয়নি, তো অনেক কিছু পড়া হয়নি। আবার কিছু কিছু হয়তো পড়তেও হয়েছে কোনো কারণে, যেটা কি লিখেছিলাম দেখি একটু এরকম আর কি। তো যাই হোক, এইসব লেখকের ব্যক্তিগত ব্যাপার আর কি সমস্ত। আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা জানাই। খুব ছোটবেলা থেকেই আপনার লেখার আমি ভক্ত। প্রথম লেখা হচ্ছে গোসাই বাগানের ভূত, যেটা দিয়ে আমার পড়াটা শুরু। তো আমার একটাই প্রশ্ন, আপনি বললেন আপনি অতীতের ব্যাপারটা মাথায় রাখেন না, কিন্তু ভূত এবং ভগবান এই দুজন আপনার চরিত্রে লেখাতে সবসময় আসে, এবং ভূতরা খুব ভালো ভূত, ছোটদের জন্য এবং বড়দের জন্য। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? এইটুকু আমার একটা সামান্য প্রশ্ন, ভূত এবং ভগবান। আমি ছোটদের জন্য যখন লিখতে শুরু করি তখন তো আমার সামনে কোনো রাস্তা ছিল না, কারণ আমি অনেক বেশি বয়সেই লেখা শুরু করি ছোটদের জন্য। তখন আমি লেখালেখি অনেকদিন হয়ে গেছে। তারপরে তখন আমি ভাবলাম যে আমার তো লেখার কোনো বিষয় নেই, আমি কি লিখব। তাই আমি ছোটদের জন্য একটু মজা করতে শুরু করলাম। মজা করতে গিয়ে ওই মজার ভূত ও নানা রকম মজার ঘটনা সেগুলো আসতে শুরু করলো আর কি। তো যাই হোক, এইভাবেই লেখা। আমি অত ভেবেচিন্তে কিছু লিখিনি, এসে গেছি মাথায়, ওই লিখে দিয়েছি। এবার আর ফাঁকা করবে মাস্টার, মঞ্চে কোনো পাঠক উঠবেন না। আপনাদের বই আমাদের শিশুদের মুখোপাধ্যায় স্যার তিনি তো অটোগ্রাফ দিচ্ছেন, আপনাদের কাছে আমরা ফিরে দিয়ে দেবো। ধরে নিতে হবে, বুঝতে পারবে তুমি ধোয়া। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শিবনগর বাস স্ট্যান্ড শাকিল বস্ত্রালয়ের আরও একটি নতুন প্রতিষ্ঠান, শাকিল বস্ত্রালয় জিন্স শোরুম অ্যান্ড ব্লাউজ মিউজিয়াম, পাটিকাবাড়ি বানপোপাড়া, নওদা, মুর্শিদাবাদ। এখানে পাবেন প্যান্ট, শার্ট, টি শার্ট, শেরওয়ানি, কুর্তা, পাঞ্জাবি, ব্লেজার। এছাড়াও মেয়েদের জন্য পাবেন সায়া, ব্লাউজ, নাইটি, ওড়না ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, সুলভ মূল্যে বিবাহের বাজার করা হয়। প্রোপাইটার লালটু মণ্ডল। মোবাইল নম্বর 9609048791 অথবা 9609554065। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।